ঢাকা কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা জানো যে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টটির উপরে আমরা মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়ের উপরে আমরা আলোচনা করছিলাম। এবং তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়ের উপরে 2টি ক্লাস নেওয়া হয়েছে। আমরা মূলধন বাজেটিং কি, এর বিভিন্ন সুবিধা অসুবিধা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। এবং তোমাদের লাস্ট ক্লাসে কিন্তু আমি পে ব্যাক পিরিয়ড, এই পে ব্যাক পিরিয়ড সম্পর্কে আলোচনা করেছিলাম। পে ব্যাক পিরিয়ড কি, এর সুবিধা অসুবিধা কি, আমাদের পে ব্যাক পিরিয়ড কী কাজে লাগে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা কিন্তু বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। তো পে ব্যাক পিরিয়ডের আরও কিছু গাণিতিক সমস্যা আছে ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার মনে হয় যে আজকেই তোমাদের পে ব্যাক পিরিয়ডের উপর শেষ ক্লাস। তবে এই পে ব্যাক পিরিয়ড সম্পর্কে আলোচনা আজকে যে আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তার আগে আমি চাচ্ছি যে তোমাদের একটু পে ব্যাক পিরিয়ডটা আবার একটু মনে করিয়ে দিতে। কারণ আমরা যখন পে ব্যাক পিরিয়ডটা পড়েছিলাম, এটা ছিল আমাদের রমজানের আগে। এরপরে রমজান গেল, ঈদের ছুটি গেল তোমাদের। তো আমার মনে হয় যে তোমাদের মধ্যে হয়তো তোমরা বেশিরভাগই আমার মনে হয় যে বাসায় তোমরা পড়েছো। তারপরও তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়া যে পে ব্যাক পিরিয়ড জিনিসটা কীভাবে কাজ করে একটু মনে করিয়ে দিয়ে আমি আবার সূত্রগুলো একটু দেখাবো। দেখি আজকে আমি খুব ইম্পর্টেন্ট 2টি গাণিতিক সমস্যার সমাধান করব এবং আশা করি যে তোমাদের গাণিতিক সমস্যাগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমেই পে ব্যাক পিরিয়ডটা একটু রিভিশন দিয়ে আমরা গাণিতিক সমস্যায় যাব। তো আমি একটু আমার স্লাইডটা ওপেন করি, তোমরা একটু সময় দাও আমাকে। আচ্ছা, আমি আমার ছবিটা একটু ছোট করে দিই, তাহলে তোমরা স্লাইডটা ভালো করে দেখতে পারবে। আমি ছোট করে এক সাইডে সরিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আশা করি তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ। আর একটু সময় দাও, আমি একটা কাজ করে নিচ্ছি। ওকে, আচ্ছা বন্ধুরা, এখন আমরা স্লাইডটা রান করব, ঠিক আছে? বন্ধুরা, বরাবরের মতো আমি আমার পরিচয়টা শুরুতেই দিয়ে নিচ্ছি, যদিও তোমরা জানো, তারপর আমি আবার একটু পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। তো আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য এবং বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়ের নাম হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এবং এটি হচ্ছে আজকে আমাদের এই অধ্যায়ের উপরে 3rd ক্লাস। বন্ধুরা, শুরুতে আমরা পে ব্যাক পিরিয়ড কি সেটা নিয়ে একটু তোমাদেরকে মনে করে দিতে চাই। পে ব্যাক পিরিয়ড আসলে আমরা যে বিনিয়োগটা করি, এই বিনিয়োগটা কত সময়ের মধ্যে উঠে আসে, এই সময়টাকে বলা হয় পে ব্যাক পিরিয়ড। অর্থাৎ বাংলায় বলতে গেলে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। অর্থাৎ আমরা জানতে চাচ্ছি যে আমরা যেই বিনিয়োগটা করছি সেইটি আসলে কত সময়ের মধ্যে উঠে আসবে, শুধু সময়টা নির্ণয় করা। তো এটা আমাদের বিভিন্ন সূত্র আছে। তোমরা জানো, যদি একই রকম আমাদের ইনপুট আসে, অর্থাৎ আমরা যদি কোনো ব্যবসা থেকে অথবা কোনো প্রকল্প থেকে একই পরিমাণ বেনিফিট পাই, তাহলে আমরা এক ধরনের সূত্র ব্যবহার করি। এবং যদি বিভিন্ন বছর বিভিন্ন রকম আমরা বেনিফিট পাই, তখন আমরা অন্য একটি সূত্র ব্যবহার করি। সেটি আমরা সামনে আবার দেখতে পাবো।
বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতির ধারণা, এই ধারণা একটু দিয়ে নিচ্ছি তোমাদের, যদিও এই জিনিসটা তোমরা গত ক্লাসে দেখেছো, তো আজকে একটু মনে করিয়ে দিচ্ছি যেহেতু আমাদের মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি বলতে বিনিয়োগকৃত অর্থ কত সময় ফেরত আসবে তাকে বোঝায়। আমি যেটি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে আমরা সময়টা জানতে চাচ্ছি এখানে। বিনিয়োগ প্রকল্প মূল্যায়নের পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো কোম্পানি বা বিনিয়োগকারী জানতে চায় যে বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসবে। এখানে একটি উদাহরণ আছে। ধরা যাক কোনো একটি ফটোকপি মেশিনের মূল্য 1 লক্ষ টাকা, প্রতি মাসে নগদ 10,000 টাকা আন্তঃপ্রবাহ হলে এক্ষেত্রে পেব্যাক পিরিয়ড হবে, দেখো আমরা 1 লক্ষ টাকাকে 10,000 টাকা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা সময় পেয়ে যাচ্ছি 10 মাস, অর্থাৎ 10 মাসের মধ্যে আমাদের এই বিনিয়োগটা আমরা ফেরত পাব। নিম্নের দুটি সূত্রের মাধ্যমে পেব্যাক পিরিয়ড নির্ণয় করা হয়। প্রথম যে সূত্রটা তোমরা দেখেছো যে আমরা যেটা বিনিয়োগ করলাম এবং যেটি আমাদের প্রফিট, বিনিয়োগকে আমাদের যে ইনকাম প্রতি যে ইনকামিং আছে সেটি দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাচ্ছি। এটি খুব সহজ এবং এ ধরনের গাণিতিক সমস্যা আমরা গত ক্লাসে দেখেছিলাম। সূত্র 1, যখন প্রকল্প থেকে প্রতি বছর সমান হারে নগদ প্রবাহ পাওয়া যায়। দেখো আমাদের প্রথম সূত্র হচ্ছে পেব্যাক পিরিয়ড সমান সমান মোট বহিঃপ্রবাহ, অর্থাৎ তুমি যে টাকা বিনিয়োগ করলে ভাগ হচ্ছে গড় আন্তঃপ্রবাহ, অর্থাৎ আমাদের প্রতি মাসে যে ইনকামিং আসছে সেটি। আর ইংরেজিতে বলতে গেলে পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু এনসিও ভাগ এনসিবি, অর্থাৎ নেট ক্যাশ আউটলেট ভাগ নেট ক্যাশ বেনিফিট। যেখানে পিবিপি এটা তোমরা জানো আগে থেকে পেব্যাক পিরিয়ড, আর এনসি হচ্ছে নেট ক্যাশ আউটলে এবং এনসিবি অর্থাৎ হচ্ছে নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এরপর আমরা দ্বিতীয় সূত্রটি দেখব। এটি একটু ক্যালকুলেশন বেশি, ক্যালকুলেটিভ। আমাদের প্রথম যে সূত্রটা দেখলাম যে খুব সহজ, এখানে একটু ক্যালকুলেশন বেশি আছে, তোমরা গত ক্লাসেই দেখেছিলে, আমি আবার দেখিয়ে দিচ্ছি যে পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। বন্ধুরা এই সূত্রটা হচ্ছে যখন তুমি অঙ্ক করবা তখন বুঝতে সবচেয়ে সহজ হয়। এমনিতে এখন দেখো আমরা আবার যখন গাণিতিক সমস্যাগুলো দেখব তখন দেখবা যে এটা বোঝা একটু ইজি হয়। যেখানে দেখো পেব্যাক পিরিয়ড তোমরা আগেই জানো যে পিবিপি অর্থাৎ পেব্যাক পিরিয়ড, যা বাংলাতে বলতে গেলে বিনিয়োগ পরিশোধকাল, এবং হচ্ছে এনসিও নেট ক্যাশ আউটলে অথবা নিট নগদ বহিঃপ্রবাহ অথবা প্রকল্পের প্রাথমিক ব্যয়, আর এ হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ইজ নিয়ারার টু দ্য নেট ক্যাশ আউটলে, অর্থাৎ এ হচ্ছে ওই বছরটা যেই বছর আমরা যেই টাকা বিনিয়োগ করেছি সেই টাকাটা আমাদের সেই টাকার কাছাকাছি টাকা ফেরত আসবে, কিন্তু তার চাইতে কিন্তু বেশি না। আমি এটা গত ক্লাসে বলেছিলাম, আবার বলি, যেমন ধরো তুমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছো, এখন তোমার এই কিউমুলেটিভ ক্যাশ যদি 95,000 টাকা হয়, আবার 1,02,000 টাকা হয়, দুইটা ফিগার তুমি পেলা, একটা হচ্ছে 95,000 আর একটা হচ্ছে 1,02,000। সেক্ষেত্রে কিন্তু তুমি 95,000টাকে ওই বছরের যে ওই টাকাটা যে বছর আমাদের আসে সেইটার বছর হচ্ছে আমাদের হবে এ। এখানে কিন্তু আমাদের যে বিনিয়োগকৃত অর্থ তার চাইতে বেশি কিন্তু যাওয়া যাবে না, যদিও কিন্তু 1 লক্ষ টাকার কাছাকাছি হচ্ছে 1,02,000 টাকা, অর্থাৎ দেখো 1,95,000 এবং 1,02,000 এই দুইটার মধ্যে কিন্তু 1,02,000ই 1 লক্ষ টাকার কাছাকাছি একটি অ্যামাউন্ট। কিন্তু যেহেতু আমাদের নিয়ম হচ্ছে আমরা বিনিয়োগকৃত অর্থের বেশি আমরা যেতে পারবো না, সেহেতু আমরা সেক্ষেত্রে 95,000ই কিন্তু আমাদের যে ওই বছরের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর বছরটাকে সেখানে আমরা এ ধরবো। এটা হচ্ছে আমরা যখন গাণিতিক সমস্যাগুলো দেখব তখন তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে চলো আমরা পরে যাচ্ছি, কি আছে একটু দেখি। যে সি হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ, আর ডি হচ্ছে ক্যাশ ফ্লো অফ সাকসিডিং ইয়ার অফ দ্য ইয়ার এ,
অর্থাৎ এ বছরের পরবর্তী বছরের নেট ক্যাশ বেনিফিট অথবা নেট ক্যাশ আফটার ট্যাক্স। চলো আমরা একটু সামনে যাই। এই পে ব্যাক পিরিয়ডের সূত্রটাই আবার এখানে তোমাদের দেখানো হয়েছে, যে একটু আগে যে সূত্রটা নিয়ে আমি কথা বলেছি, দেখো এই সূত্রটা এখানে ভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে। পে ব্যাক পিরিয়ড ইকুয়াল এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। এই জিনিসগুলি আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যে এনসি হচ্ছে নেট ক্যাশ আউটলে, এ হচ্ছে দ্য ইয়ার অফ হুইচ দ্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ইজ নিয়ার টু দ্য এনসিও, অর্থাৎ নেট ক্যাশ আউটলের কাছাকাছি কিন্তু বেশি না। সি হচ্ছে কিউমুলেটিভ নেট ক্যাশ ফ্লো অফ দ্য ইয়ার এ, ডি হচ্ছে নেট ক্যাশ ফ্লো অফ দ্য ফলোয়িং ইয়ার এ। বন্ধুরা চলো আমরা একটি গাণিতিক সমস্যা দেখি এবং প্রথমে এই সমস্যাটি বোঝার চেষ্টা করি এবং পরে সমাধানের চেষ্টা করি। লাকি পলিমার লিমিটেড নতুন একটি প্রকল্পের জন্য 5,50,000 টাকা বিনিয়োগ করতে আগ্রহী। প্রকল্পটির জীবনকাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। কোম্পানিটিকে তার আয়ের উপর 50% আয়কর প্রদান করতে হয়। কোম্পানিটি সরলরৈখিক হারে অবচয় ধার্য করে। প্রকল্পটি থেকে নিম্নলিখিত হারে করপূর্বক নগদ প্রবাহ আসবে বলে ধারণা করা হচ্ছে। পে ব্যাক পিরিয়ড নির্ণয় করো। এখন দেখো আমাদের এখানে প্রথম বছর করপূর্বক নগদ প্রবাহ আছে 1 লক্ষ টাকা, দ্বিতীয় বছর 2,50,000 টাকা, তৃতীয় বছর 2 লক্ষ টাকা এবং চতুর্থ বছর 3 লক্ষ টাকা, পঞ্চম বছরে 1,50,000 টাকা। বন্ধুরা আমরা যে একটু আগে সূত্রগুলো দেখেছিলাম, যে প্রথম সূত্রটি ছিল আমাদের যে যদি প্রতি বছর একই রকম নগদ আন্তঃপ্রবাহ হয়, এবং দ্বিতীয় সূত্রটি ছিল যে আমাদের যদি বিভিন্ন বছর বিভিন্ন রকম নগদ আন্তঃপ্রবাহ হয়। তো বন্ধুরা দেখো আমাদের এখানে কিন্তু বিভিন্ন বছরে বিভিন্ন রকম নগদ আন্তঃপ্রবাহ, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটি ইউজ করব। আচ্ছা বন্ধুরা, এখন এই অঙ্কটি করার আগে আমি একটু তোমাদেরকে বলছি যে কীভাবে করতে হবে। প্রথমেই দেখো আমাদের এখানে যে অবচয় দেওয়া আছে, অর্থাৎ আমাদের অবচয় দেওয়া নাই, বলছে যে কোম্পানিটি সরলরৈখিক হারে অবচয় ধার্য করে। যেহেতু কোম্পানিটি সরলরৈখিক হারে অবচয় ধার্য করে, সেহেতু আমরা প্রথমেই অবচয় নির্ণয় করব। অবচয় নির্ণয় করার পর এই যে আমাদের করপূর্বক নগদ প্রবাহ আছে, এখান থেকে প্রতি বছর থেকে আমরা অবচয়টা বাদ দেব, বাদ দেওয়ার পর ট্যাক্স বাদ দেব, তারপর আবার অবচয় যোগ করে আমরা ক্যাশ ফ্লোটা নির্ণয় করব। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি অবচয় বাদ দিচ্ছেন আবার অবচয় যোগ করছেন কেন? আপনি যেহেতু আবার অবচয় যোগই করবেন, তাহলে বাদ দেওয়ার দরকার কি? বন্ধুরা দেখো আমরা কেন অবচয়টা বাদ দিচ্ছি, কারণ আমরা যখন ট্যাক্স দেই, ট্যাক্স দিব আমরা যে ইনকামের উপর, আমরা কিন্তু খরচের উপর কখনো ট্যাক্স দিব না। আর অবচয়টা হচ্ছে আমাদের এক ধরনের খরচ, সেহেতু আমরা এইখান থেকে করপূর্বক নগদ প্রবাহ থেকে আমরা অবচয় বাদ দেব, তারপর ট্যাক্স প্রদান করব। এরপর আবার অবচয় যোগ করে আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করব। এখন তোমরা আবার মনে হতে পারে যে স্যার আমরা ইনকাম নির্ণয় করছি, তাহলে আবার অবচয় তো খরচ, সেখানে আমরা আবার করব কেন, অবচয়টা যোগ করব কেন? বন্ধুরা এখানে কিন্তু আমরা ইনকাম না, আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করছি। কারণ আমাদের পে ব্যাক পিরিয়ড কিন্তু আমাদের সে টাইম ক্যালকুলেশন করে, সে কিন্তু লাভ লস হিসাব করে না। সে হিসাব করবে যে আমরা যেই টাকাটা বিনিয়োগ করছি সেটা কত সময়ের মধ্যে ফেরত আসবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের লাভ হলো কি লস হলো সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। অর্থাৎ আমাদের নগদ আন্তঃপ্রবাহ, আমাদের এখানে কিন্তু প্রফিট না, আমরা নগদ কত টাকা পাচ্ছি সেটাই আমরা নির্ণয় করব। সেই জন্য আবার অবশ্যই যোগ করে কিন্তু আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করছি। আর যেহেতু অবশ্যই কেন আমি আবারও বলি, যেহেতু আমরা ট্যাক্স দিব, আমরা কখনো খরচের উপর ট্যাক্স দিব না, এবং আমাদের উপর যেটা প্রাপ্য সরকারের সেইটুকু পরিমাণ ট্যাক্স আমরা দিব, আমরা বেশি ট্যাক্স দিব না। সেই জন্য আমরা অবশ্যই বাদ দিই, বাদ দিয়ে আমরা আবার ট্যাক্স বাদ দিই, এরপর আবার অবশ্যই যোগ করি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কেন অবশ্যই বাদ দিই, আবার কেন অবশ্যই যোগ করছি। বন্ধুরা চলো এখন আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা করি। তো পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে গেলে প্রথমে আমরা অবচয় নির্ণয় করব। আমাদের অবচয় যেগুলো নেট ক্যাশ আউটলে মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল। তো আমাদের নেট ক্যাশ আউটলে আছে 5,50,000, ভগ্নাবশেষ মূল্য আছে 1 লক্ষ টাকা, এবং আমাদের আয়ু হচ্ছে 5 বছর প্রকল্পটির। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা অবশ্যই পাচ্ছি 90,000 টাকা। তো বন্ধুরা চলো এখন দেখো আমাদের এখানে প্রথমে দেওয়া আছে বছর, এরপর হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, অর্থাৎ কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ। তারপর আমরা নির্ণয় করবো অবচয়। তারপর আমরা এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে যদি আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স।
এই নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে যদি আমরা 50% ট্যাক্স বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স। এই নেট প্রফিট আফটার ট্যাক্সের সাথে যদি আমরা আবার অবশ্যই যোগ করি তাহলে পাবো হচ্ছে আমরা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বা ইংরেজি থেকে বলতে গেলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এরপরে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করব, অর্থাৎ ক্রমযোজিত কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, ইংরেজিতে বলতে গেলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। বন্ধুরা আমাদের বছর দেখো 1 2 3 4 5 বছর, আমাদের এই 5 বছরের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আমাদের সমস্যার গাণিতিক সমস্যায় দেওয়া আছে যে 1 লক্ষ টাকা, 2,50,000 টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং 1,50,000 টাকা। এখান থেকে আমরা অবশ্যই বাদ দিব প্রতি বছর 90,000 টাকা করে। তো এই যে আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে যদি আমরা প্রতি বছর 90,000 টাকা বাদ দিই তাহলে প্রথম বছর আমরা পাচ্ছি 1 লক্ষ টাকা থেকে 90,000 টাকা বাদ দিলে 10,000 টাকা। দ্বিতীয় বছর 2,50,000 টাকা থেকে আমরা অবশ্যই 90,000 টাকা বাদ দিয়ে পাচ্ছি 1,60,000 টাকা। তৃতীয় বছর 2 লক্ষ টাকা থেকে আমরা 90,000 টাকা বাদ দিয়ে পাচ্ছি 1,10,000 টাকা। চতুর্থ বছর 3 লক্ষ টাকা থেকে আমরা অবশ্যই 90,000 টাকা বাদ দিয়ে পাচ্ছি 2,10,000 টাকা এবং পঞ্চম বছরে 1,50,000 টাকা থেকে আমরা অবশ্যই 90,000 টাকা বাদ দিলে পাচ্ছি 60,000 টাকা। এর উপর যদি আমরা 50% ট্যাক্স ধার্য করি তাহলে এর 50% অর্ধেক আমরা পাবো 10,000 টাকার উপরে 5,000 টাকা, 1,60,000 টাকার উপরে 80,000 টাকা, 1,10,000 টাকার উপরে 55,000 টাকা এবং 2,10,000 টাকার উপরে 1,05,000 টাকা, আর 60,000 টাকার উপরে 30,000 টাকা। এবং আমরা যদি এই নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে আয়কর বাদ দিই তাহলে পাবো দেখো 10,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে 5,000, 1,60,000 টাকা থেকে 80,000 টাকা বাদ দিলে 80,000 টাকা, 1,10,000 টাকা থেকে 55,000 টাকা বাদ দিলে 55,000 টাকা এবং 2,10,000 টাকা থেকে 1,05,000 টাকা বাদ দিলে 1,05,000, 60,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 30,000 টাকা। এখন বন্ধুরা এখন আমরা দেখো যে এই যে আমাদের অবচয় যদি আবার এই নেট প্রফিট আফটার ট্যাক্সে যোগ করি তাহলে আমরা পাবো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে এই 90,000 টাকা থেকে যদি আমরা 5,000 টাকা যোগ করি তাহলে 95,000 টাকা পাচ্ছি। ঠিক তেমনি আবার 90,000 টাকার সাথে 80,000 টাকা যোগ করলে 1,70,000, 90,000 টাকার সাথে 55,000 যোগ করলে 1,45,000, 90,000 টাকার সাথে 1,05,000 যোগ করলে 1,95,000 এবং 90,000 টাকার সাথে 30,000 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 1,20,000। এখন এই 95,000 টাকা এই যে আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করব। তাহলে 95,000 টাকা আমরা 95,000 টাকা লিখলাম, এই 95,000 টাকার সাথে 1,70,000 টাকা যোগ করলে 2,65,000, এই 2,65,000 সাথে 1,45,000 যোগ করলে 3,10,000 টাকা, 3,10,000 টাকার সাথে 1,95,000 টাকা যোগ করলে 5,05,000 টাকা এবং এই 5,05,000 টাকার সাথে 1,20,000 যোগ করলে আমরা পাচ্ছি 6,25,000 টাকা। বন্ধুরা এখন দেখো আমাদের এই যে সি হচ্ছে আমরা এই আমাদের যেই এনসিও নেট ক্যাশ আউটলে যে 5,50,000 টাকার তার কাছাকাছি ফিগার, কিন্তু আমরা 6,25,000ও কিন্তু 5,50,000 কাছাকাছি হলে আমরা এটা কিন্তু নিব না। এটা যদি আমাদের 5,50,000 টাকা তো আমাদের নেট ক্যাশ আউটলে, এই ফিগারটা যদি আমাদের 5,60,000 টাকাও হতো তাহলে কিন্তু নিতাম না, কারণ আমরা 5,50,000 টাকার চাইতে বেশি নিতে পারবো না। যেহেতু কম এবং কাছাকাছি আছে 5,05,000 টাকা, এটা হবে আবার সি। এবং এই সি যেই বছরে পাওয়া যাচ্ছে চতুর্থ বছরে এটা হবে, এবং এই সি এর আগের কালাম যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের পরবর্তী বছর হবে আমাদের ডি। তো বন্ধুরা এই যে এই বছর এই কালামটা এবং এই প্রথম কলাম এবং লাস্টের 2 কলামটা আমি এই নেক্সট পেজে নিয়ে গেছি যাতে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়, আর বাকিগুলো আমি ওই স্থান সংকলনের জন্য নিতে পারিনি। তো প্রথম এবং এই শেষের 2টি কালামটা আমরা নেক্সট পেজে দেখতে পাবো। তো চলো আমরা নেক্সট পেজে যাই। বন্ধুরা দেখো এখানে আমরা আগের স্লাইড থেকে 3টি কালাম নিয়ে এসেছি, অর্থাৎ বছর, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এবং কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। দেখো এখানে আমাদের এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে, নেট নগদ বহির্প্রবাহ অথবা প্রকল্পের প্রাথমিক ব্যয় 5,50,000 টাকা, এবং এ হচ্ছে যে বছরের ক্রমযোজিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স মূল বিনিয়োগের কাছাকাছি, অর্থাৎ 5,50,000 টাকার কাছাকাছি সেটি আছে 5,05,000 টাকা। সি হচ্ছে এ বছরের ক্রমযোজিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ এটা হচ্ছে 5,05,000 টাকা।
এবং এই যে এ হচ্ছে অর্থাৎ এই 5,05,000 টাকার যে বছরটা, চতুর্থ বছর, এ হচ্ছে আমাদের এই যে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো তার যে বছরটা, চতুর্থ বছর এ। এবং সি হচ্ছে যে আমরা এই 5,05,000 টাকার কাছাকাছি যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে সি। এবং ডি হচ্ছে যে এই সি যে বছর আমরা পেলাম তার আগের কালামের পরবর্তী বছরের যে ফিগারটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ এই বছরের পরবর্তী বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 1,20,000 টাকা। এখন বন্ধুরা চলো আমরা এটাই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখি। আমাদের পে ব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। তাহলে আমাদের এখানে এ হচ্ছে চতুর্থ বছরে, আমাদের এ হচ্ছে চতুর্থ বছর প্লাস নেট ক্যাশ আউটলেট হচ্ছে 5,50,000 টাকা এবং সি হচ্ছে 5,05,000 টাকা। ভাগ দিচ্ছি আমরা ডি দিয়ে 1,20,000 টাকা দিয়ে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই 5,05,000 টাকা থেকে 5,50,000 টাকা থেকে যদি আমরা 5,05,000 টাকা বিয়োগ দিই পাচ্ছি হচ্ছে 45,000 টাকা। একে ভাগ দিব আমরা 1,20,000 টাকা দিয়ে। তো 45,000 টাকা দিয়ে টাকাকে যদি আমরা 1,20,000 টাকা দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি 0.375 প্লাস আছে 4। ফাইনালি আমরা পাচ্ছি যে 4.375 বছর, অর্থাৎ 4.375 বছরে আমাদের যেই নেট ক্যাশ আউটলে 5,05,000 টাকা 50,000 টাকা সেটি আমরা ব্যাক পাচ্ছি। অর্থাৎ পে ব্যাক পিরিয়ড হচ্ছে 4.375 বছর। তো বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখি এবং সমাধানের চেষ্টা করি। যারা আরিফ 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন, বিনিয়োগের জন্য তার দুটি প্রকল্প রয়েছে। প্রথম প্রকল্পে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স 35,000 টাকা এবং সময় 5 বছর। জনাব আরিফকে 40% আয়কর প্রদান করতে হয়। দ্বিতীয় প্রকল্পে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স নিম্নরূপ, অর্থাৎ প্রথম বছরে করপূর্ব নগদ প্রবাহ 35,000 টাকা, দ্বিতীয় বছরে করপূর্ব নগদ প্রবাহ 40,000 টাকা, তৃতীয় বছরে করপূর্ব নগদ প্রবাহ 32,000 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা, পঞ্চম বছরে 45,000 টাকা এবং সরলরৈখিক হারে অবশ্যই ধার্য করতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে বিভিন্ন বছরে বিভিন্ন রকম নগদ প্রবাহ আমরা পাচ্ছি। সুতরাং আমাদের যেই আমরা দুটি সূত্র দেখেছিলাম তার মধ্যে যে দ্বিতীয় সূত্রটি আমরা দেখেছিলাম সেটি আমরা ব্যবহার করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্রকল্পের প্রথম প্রকল্পে কিন্তু আমাদের প্রতি বছর একই রকম নগদ আন্তঃপ্রবাহ। দেখো যে বিনিয়োগের জন্য দুটি প্রকল্প রয়েছে। প্রথম প্রকল্পে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স 35,000 টাকা এবং সময় 5 বছর, অর্থাৎ প্রতি বছরে আমরা 35,000 টাকা পাচ্ছি। এবং দ্বিতীয় প্রকল্পে কিন্তু আমাদের বিভিন্ন রকম বছরে বিভিন্ন রকম আমাদের আন্তঃপ্রবাহ আসছে। তো এখানে কিন্তু আমাদের দুটির ক্ষেত্রে আমরা এর আগে তোমরা দেখো অঙ্ক করেছো দুটি আলাদা আলাদাভাবে, একই রকম অঙ্ক কিন্তু একসাথে পাওনি। অর্থাৎ দুটি যে আমাদের দুটি সূত্র শিখেছি, আমরা হয়তো অঙ্ক করেছি এই যে কোনো অঙ্কের মধ্যে আমরা যে কোনো একটি সূত্র আমরা ব্যবহার করেছি। এই অঙ্কে কিন্তু তোমাদের দুটি তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটি সূত্র ব্যবহার করব, কারণ আমাদের প্রকল্প একে কিন্তু আমাদের যে প্রতি বছর একই রকম নির্দিষ্ট হারে আমাদের আন্তঃপ্রবাহ হচ্ছে, কিন্তু প্রকল্প 2 নম্বরের প্রকল্পে কিন্তু আমাদের এক এক বছর এক এক রকম আন্তঃপ্রবাহ হচ্ছে। তো বন্ধুরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, অনেকে হয়তো সমাধান করার চেষ্টা করছো। চলো তাহলে আমরা দেখি আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে কিন্তু আমাদের অবচয় দেওয়া আছে, অবচয় নির্ণয় করতে হবে, ট্যাক্স দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে অবচয় বাদ দিতে হবে বা ট্যাক্স বাদ দিয়ে আবার অবচয় যোগ করতে হবে এবং এটি দুটি সূত্রের ক্ষেত্রেই করতে হবে। তো বন্ধুরা চলো আমরা এটা হাতে কলমে দেখি যে আমরা কিভাবে সমস্যাটা সমাধান করতে পারি। প্রথম প্রকল্পের জন্য দেখো আমাদের প্রকল্প 1 এর জন্য আমরা অবচয় নির্ণয় করছি নেট ক্যাশ আউটলে ভাগ আয়ুষ্কাল, অর্থাৎ আমরা 1 লক্ষ টাকা যদি 5,000 টাকা দিয়ে ভাগ দিই তাহলে আমরা 20,000 টাকা অবচয় পাচ্ছি। কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়, এখানে আমাদের কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ আছে 35,000 টাকা। প্রথম প্রকল্পের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর একই রকম 35,000 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রথমে অবশ্যই বাদ দিব 20,000 টাকা, তাহলে পাচ্ছি হচ্ছে 15,000 টাকা। এর সাথে কিন্তু আমরা আবার এখান থেকে কিন্তু আবার ট্যাক্স বাদ দিব। কর পূর্ব আমরা বললাম 15,000 টাকা, এখান থেকে কর হচ্ছে 40% বাদ দিলে আমরা 6,000 টাকা কর বাদ দিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা হচ্ছে 9,000 টাকা। এর সাথে আমরা আবার অবচয় যোগ করব
এর সাথে যদি অবশ্যই 20,000 টাকা যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 29,000 টাকা কর পরবর্তী নগদ প্রবাহ। এখন আমাদের যেই নেট ক্যাশ আউটলেকে আমরা এই কর পরবর্তী নগদ প্রবাহ দিয়ে ভাগ করলেই কিন্তু সহজে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে পারছি। চলো পেব্যাক পিরিয়ডটা আমরা দেখি। আমরা জানি পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু নেট ক্যাশ আউটলে ভাগ নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। এখন আমাদের নেট ক্যাশ আউটলে হচ্ছে 1 লক্ষ টাকা এবং নেট ক্যাশ বেনিফিট আমরা একটু আগে বের করলাম 29,000 টাকা। তাহলে আমরা পেব্যাক পিরিয়ড পাচ্ছি 3.448 বছর, অর্থাৎ প্রথম প্রকল্পের ক্ষেত্রে 3.448 বছরে আমাদের যে বিনিয়োগকৃত অর্থ সেটি আমরা ফেরত পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে দেখি যে দ্বিতীয় প্রকল্পটির ক্ষেত্রে আমাদের পেব্যাক পিরিয়ড কত। দ্বিতীয় প্রকল্পের ক্ষেত্রে আমাদের এখানে দেখো বছর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অবশ্যই নির্ণয় করব, তারপরে নেট প্রফিট বিফোর ট্যাক্স আয়কর নির্ণয় করব, নেট প্রফিট আফটার ট্যাক্স কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, তারপর ক্রমযোজিত কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। দুঃখিত, এটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এরপরে আমরা কিউমুলেটিভ বের করব, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। অর্থাৎ আমাদের প্রথম বছরে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেখো বিভিন্ন বছর দেওয়া আছে 35,000, 40,000, 32,000, 40,000 এবং 45,000। এটি আমাদের সমস্যাতে গাণিতিক সমস্যা, সেখানে উল্লেখ করা আছে। এরপর আমরা অবচয় নির্ণয় করেছিলাম 20,000 টাকা। তো প্রতি বছর 20,000 টাকা, যেহেতু প্রতি বছর সরলরৈখিক হারে অবচয় ধার্য করে, তাহলে আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে অবচয় বাদ দিই, তাহলে পাচ্ছি আমরা ক্যাশ নেট প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে 35,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 15,000 টাকা। 40,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিলে 20,000 টাকা। 32,000 টাকা থেকে 20,000 বাদ দিলে 12,000। 40,000 থেকে 20,000 বাদ দিলে 20,000। 45,000 টাকা থেকে 20,000 বাদ দিলে 25,000। এখান থেকে আয়কর ধার্য করো, নেট প্রফিট বিফোর ট্যাক্স 40% আয়কর ধার্য করলে 15,000 টাকার উপরে 40%, 6,000 টাকা, 20,000 টাকার উপরে 40%, 8,000, 12,000 টাকার উপরে 40%, 4,800, 20,000 টাকার উপরে 40%, 8,000 এবং 25,000 টাকার উপরে 40% আমরা পাচ্ছি 10,000 টাকা। এখন নেট প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা যদি আয়কর 40% বাদ দিই তাহলে পাচ্ছি 15,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে পাচ্ছি 9,000, 20,000 টাকা থেকে 8,000 বাদ দিলে 12,000, 12,000 টাকা থেকে 4,800 টাকা বাদ দিলে 7,200 টাকা, 20,000 টাকা থেকে 8,000 বাদ দিলে 12,000 এবং 25,000 টাকা থেকে 10,000 বাদ দিলে পাচ্ছি 15,000 টাকা। এখন এই যে নেট প্রফিট আফটার ট্যাক্স, এর সাথে আমাদের এই যে আবার অবচয় সেটি যোগ করব। তাহলে অবচয় যোগ করলে পাবো আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে 20,000 টাকার সাথে 9,000 যোগ করলে 29,000, ঠিক তেমনি 20,000 টাকার সাথে আবার 12,000 যোগ করলে 32,000, 20,000 টাকার সাথে আমরা যদি আবার 7,000 টাকা যোগ করি তাহলে 27,200, 20,000 টাকার সাথে 12,000 যোগ করলে 32,000 এবং 20,000 টাকার সাথে 15,000 যোগ করলে 35,000 টাকা। এইটাকে যদি আমরা কিউমুলেটিভ করি তাহলে কি পাচ্ছি দেখো, 29,000 টাকা এবং 29,000 টাকার সাথে 32,000 যোগ করলে পাচ্ছি 61,000, 61,000 সাথে 27,200 যোগ করলে পাচ্ছি 88,200 টাকা। এই 88,200 সাথে 32,000 যোগ করলে 1,20,200, 1,20,000 টাকার সাথে 35,000 যোগ করলে পাচ্ছি 1,55,200 টাকা। এখন আমাদের যে নেট ক্যাশ আউটলের কাছাকাছি আছে এখানে দেখো 88,200 টাকা, এইটা হবে আমাদের সি এবং এই সিটা যে বছরে পাচ্ছি সেটা হবে এ এবং তার পরবর্তী বছরে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হবে আমাদের ডি। তো আমি তোমাদের এই যে এই তিনটি কলাম বছর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এবং কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এই তিনটি কলাম আমি পরবর্তী পেজে নিয়ে গেলাম যাতে আমাদের অঙ্কটি করতে সুবিধা হয়, আমরা দেখতে পারি ফিগারগুলা। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী পেজে যাই। এখানে তোমরা তিনটি কলাম দেখতে পাচ্ছ, যেখানে আমাদের এ, সি এবং ডি ছিল গত পেজে। দেখো এ হচ্ছে আমাদের তৃতীয় বছর, সি হচ্ছে 88,200, ডি হচ্ছে 32,000। এখানে এই ফিগারগুলো আছে দেখো, এ, সি এবং ডি। তো চলো বন্ধুরা আমরা বাকি অংশটুকু দেখি। আমাদের এখানে এনসিও নেট ক্যাশ আউটলে অর্থাৎ নিট নগদ বহিঃপ্রবাহ হচ্ছে 1 লক্ষ টাকা। এ হচ্ছে আমাদের এই যে কিউমুলেটিভ সি আমরা যে বছর পাই সেই বছরেরটা হচ্ছে এ, এখানে তৃতীয় বছর, এবং সি হচ্ছে দেখো 88,200 টাকা, অর্থাৎ আমরা যে টাকা বিনিয়োগ করি 1 লক্ষ টাকার কাছাকাছি ফিগার।
88,200 টাকা। এবং ডি হচ্ছে যে আমাদের এই যে বছর আমরা এ পেলাম তার পরবর্তী বছরে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 32,000 টাকা। তো এখন এগুলো আমরা সূত্রে বসিয়ে দিলে খুব সহজে আমরা সমাধান করতে পারছি। পেব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ টি। তাহলে আমাদের এ হচ্ছে আমাদের তৃতীয় বছর, এনসিও হচ্ছে 1 লক্ষ টাকা মাইনাস 88,200 টাকা ভাগ হচ্ছে 32,000। এখন 1 লক্ষ টাকা থেকে 88,200 টাকা 88,200 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 11,800 টাকা। এরপরে দেখো আমরা এই 11,800কে যদি আমরা 32,000 দিয়ে ভাগ দিই পাচ্ছি 3.369। এখন 3-এর সাথে 0.369 যোগ করলে পাচ্ছি 3.369 বছর। এখন দেখি দুটি বছরের মধ্যে কোনটির পেব্যাক পিরিয়ড কম। বন্ধুরা দেখো আমাদের প্রকল্প এতে প্রকল্প 1-এ আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করেছিলাম 3.448 বছর এবং প্রকল্প 2-এ আমাদের পেব্যাক পিরিয়ড হচ্ছে 3.369 বছর। অর্থাৎ দেখো আমরা দ্বিতীয় প্রকল্পে কিন্তু কম সময়ের মধ্যে আমরা বিনিয়োগকৃত অর্থ ফেরত পাচ্ছি। তাহলে জনাব আলিফের দ্বিতীয় প্রকল্পে বিনিয়োগ করা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে খুব ইম্পর্টেন্ট দুটি গাণিতিক সমস্যা দেখলাম এবং এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অহরহ পরীক্ষায় আসে এবং তোমরা দেখবে যে বইতে কিন্তু আমাদের যদি প্রিভিয়াস প্রশ্নগুলো দেখো যে অনেক এই যে আজকে আমরা দুটা গাণিতিক সমস্যার সমাধান করলাম, এটি কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে এবং এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে। এবং আমরা যে দুটি সমস্যার সমাধান করলাম এটি কিন্তু পূর্ণাঙ্গ। এর আগে দেখবা যে অনেক জায়গায় আংশিক দেওয়া আছে। তো আমরা এখানে দেখবা যে এই যে অবচয় দেওয়া থাকলে, ট্যাক্স দেওয়া থাকলে অবচয় বাদ দেই, আবার ট্যাক্স বাদ দিয়ে আবার অবচয় যোগ করি। এইভাবে যে আমরা অঙ্কগুলো সমাধান করি, এই যে কেন আমরা অবশ্যই বাদ দিলাম, কেন আমরা আবার ট্যাক্স বাদ দিলাম, কেন আবার অবশ্যই যোগ করলাম। তো আমার মনে হয় যে তোমরা আসলে বুঝতে পেরেছো আজকে যে কি কারণে আমরা এই কাজগুলো করছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের বইতে কিন্তু আরও অনেক অঙ্ক আছে পেব্যাক পিরিয়ডের, আমাদের উদাহরণে অনেক অঙ্ক আছে, তারপর আমাদের অনুশীলনীতে অনেক অঙ্ক আছে। তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং পেব্যাক পিরিয়ডের উপরে আজকে আমাদের এটাই শেষ ক্লাস। পেব্যাক পিরিয়ডের উপরে আমি এর আগেও একটি ক্লাস নিয়েছি এবং আজকে তোমাদের পূর্ণাঙ্গ সম্পূর্ণ দুটি অঙ্ক দেখিয়ে দিলাম। আমার মনে হয় যে এই পেব্যাক পিরিয়ডের সম্পর্কিত যে কোনো সমস্যাই তোমরা এখন সমাধান করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং সামনের ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। এই পেব্যাক পিরিয়ডের ক্লাস আজকে আমাদের শেষ। এরপরেও যদি তোমাদের পেব্যাক পিরিয়ড সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে জানাতে পারো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সামনে নতুন টপিকস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।